ভুক্তভোগীদের নিয়ে বন্দিশালা আয়নাঘর পরিদর্শন প্রধান উপদেষ্টার, বললেন আইয়ামে জাহেলিয়াতের মতো বর্বরতা প্রতিষ্ঠিত করেছিল বিগত সরকার। সারা দেশ জুড়ে আছে, কেউ বলবে 700, কেউ বলবে 800, বিনা কারণ রাস্তা থেকে ঢুকিয়ে আনা। যারা করেছে তাদের বিচার করতে হবে, তাহলে আপনি নিষ্কৃতি পাবো না করতে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে ছাত্র জনতা। ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে কফিন মিছিল। গাজীপুরে হামলায় আহত আবুল কাশেমের মৃত্যুর বিচার দাবি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনার আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। দ্রুত নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা প্রমাণের আহ্বান বিএনপি নেতাদের। বিপ্লব যাতে বেহাত না হয়, ঐক্য ধরে রাখার আহ্বান সালাউদ্দিনের। গণহত্যা মামলার রায় নিয়ে আইন উপদেষ্টার বক্তব্যে ট্রাইব্যুনাল চেয়ারম্যানের অসন্তোষ। বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরির শঙ্কা। বাজারে ভোজ্য তেলের তীব্র সংকট। ডিলারকে দুষছেন খুচরা ব্যবসায়ী। পরিস্থিতি নিয়ন্ত্রণে 10 দিন সময় চাইলেন বাণিজ্য উপদেষ্টা। রমজানে পণ্যের দাম সহনীয় থাকার আশা। এবং চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 2 কূপের গ্যাস। প্রতিদিন মিলবে 35 থেকে 40 মিলিয়ন ঘনফুট। গ্রীষ্মে বাড়তি চাহিদা মেটাতে কাজে লাগানোর আশা পেট্রোবাংলার। ভুক্তভোগীদের নিয়ে বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা, বললেন আইয়ামে জাহেলিয়াতের মতো বর্বরতা প্রতিষ্ঠিত করেছিল বিগত সরকার। সারা দেশে 700 থেকে 800 আয়নাঘরে 3000-এর মতো ভুক্তভোগীকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের র্যাব 2-এর সাবেক দফতরের আয়নাঘর পরিদর্শন শেষে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, জড়িতদের বিচার করা হবেই। দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের সাথে নিয়ে বুধবার সকালে রাজধানী আগারগাঁওয়ের র্যাব 2-এর সাবেক সদর দপ্তরে যান প্রধান উপদেষ্টা। সঙ্গে ছিলেন অন্য উপদেষ্টারাও। আয়নাঘরের খুপড়ি কক্ষগুলোতে ঢুকে ভুক্তভোগীদের কাছ থেকে ভয়ানক নির্যাতনের বর্ণনা শুনেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ঘুরে দেখেন প্রতিটি কক্ষ। এখনো বিভিন্ন জায়গায় দেখা যায় নৃশংস ঘটনার চিহ্ন। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদেরকে বন্দী রাখার কক্ষ শনাক্ত করেন। এমন দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বিভৎস এসব নির্যাতনের ঘটনাকে আইয়ামে জাহেলিয়ার সঙ্গে তুলনা করেন তিনি। গত সরকার এই আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে এটা সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। বিনা কারণ রাস্তা থেকে ঢুকিয়ে আনা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি। ডক্টর ইউনুস জানান, শুধু র্যাব 2-এর কার্যালয় নয়, সারা দেশের এমন 700 থেকে 800 আয়নাঘর আছে যেখানে বিনা অপরাধে প্রায় 3000 মানুষকে নির্যাতন করা হয়েছে। আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে, কেউ বলবে 700, কেউ বলবে 800। এটি সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস। আমাদের আবেদন দেশের সবার কাছে এই বিচারটা যেন আমরা করে ফেলতে পারি। এদিন দুপুরে আয়নাঘর নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সারা দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে। পাশাপাশি সন্ধান পাওয়া সব আয়নাঘরই সিলগালা রাখা হবে। বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনদাবিতে আজ থেকে জেলায় জেলায় সমাবেশ শুরু করেছে বিএনপি। কর্মসূচিতে যোগ দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। ফ্যাসিবাদের দোসরদের বিচার ও ষড়যন্ত্র নস্যাতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান তারা। এ সময় বিএনপি নেতারা দ্রুত ভোট দিয়ে সরকারকে নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানান। আজ খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, সুনামগঞ্জে সমাবেশ করে দলটি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বেশ কিছু দাবি নিয়ে রাজপথে বিএনপি। জেলায় জেলায় কর্মসূচিতে নেতাকর্মীর ঢল। বুধবার খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, সুনামগঞ্জে সমাবেশের আয়োজন করে দলটি। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল আর স্লোগানে সমাবেশে অংশ নেন কর্মী সমর্থকরা।
বিএনপির কেন্দ্রীয় নেতাদের অভিযোগ, দেশে সবকিছু আগের মতোই চলছে। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ফ্যাসিবাদের দোসরদের বিচার ও তাদের চক্রান্ত নস্যাতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান তারা। কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে, শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে। সমস্ত কাজগুলি আমাদের জনগণকে সাথে নিয়ে করতে হবে, আর সে কারণেই দরকার সকলের অংশগ্রহণ একটা নির্বাচন। অন্তর্বর্তী সরকার শুধু সংস্কার নিয়ে ব্যস্ত মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রা এগিয়ে নিতে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকারই জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার করবেন। তারা ছাত্রদেরকে দিয়ে যে একটা নতুন দল গঠন করছে, এই দলকে সংগঠিত হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়ার জন্য এই তথাকথিত সংস্কারের প্রস্তাব সমূহ জনসমক্ষে উপস্থাপন করা হয়েছে। যে সকল দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সংস্কারের কথা তারা বলছেন, এই সব সংস্কার করার প্রকৃত অধিকার রয়েছে নির্বাচিত গণপ্রতিনিধিদের। যেহেতু আপনারা জনগণের নির্বাচিত সরকার নন, সুতরাং আপনাদের এত ভাবনা মাথায় নেওয়াটা ঠিক না। এই রোড ম্যাপার মানে উচিত নেওয়া, নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া, নির্বাচন করার জন্য প্রস্তুতি সম্পন্ন করা এবং একটা টাইম দেওয়া। এদিকে রাজশাহীতে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের কাছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করেছেন। মাত্র পার্শ্ববর্তী দেশ শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে। এই সমর্থন দেওয়ার কারণে ভারত যা চেয়েছে তাই দিয়েছে। সবচাইতে দামি যে জিনিসটা দিয়েছে সে জিনিসটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব একটু একটু করে তাদের কাছে বিক্রি করতে আপনি চেষ্টা করেছেন। স্বৈরাচারের সব ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বিপ্লব যাতে বেহাত না হয় সেজন্য রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাতে রাজধানীর একটি হোটেলে নাগরিক ঐক্য আয়োজিত রাজনৈতিক দলের চা চক্রে অংশ নেন বিভিন্ন দলের নেতারা। পতিত স্বৈরাচার ঐক্যে ফাটল ধরাতে চায় মন্তব্য করে সালাউদ্দিন বলেন, বিরোধী শক্তি বিদেশে থেকে রাজনৈতিক সংকট তৈরির ষড়যন্ত্র করছে। আলোচনায় বক্তারা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। একটা চার্টার, নতুন একটা সনদ। আবার বলি, কথা লম্বা করব না। একটা হচ্ছে গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনার চরম নির্যাতনের শিকার হয়েছে এবং ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, সেই জাতীয় ঐক্য ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই অংশগ্রহণ করেছে সবাইকে মিলেই সেই জাতীয় ঐক্য টিকে রাখতে হবে। এখানে আমরা কেউ টুপিওয়ালা আছি, কেউ টিপুবিহীন আছি, কেউ অন্য কেউ আছি, কাউকে আপনি বাদ দিতে পারবেন না। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই সংগ্রাম লড়াই করেছে, গণতন্ত্রের স্বার্থে সবাইকে নিয়ে আমাদেরকে ঐক্য রাখতে হবে এবং এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকেই রাজনৈতিক সংস্কৃতি হিসেবে আমাদের চর্চা করতে হবে। অক্টোবরে ৩-৪টি মামলায় রায়ের সম্ভাবনা রয়েছে। আইন উপদেষ্টার এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা স্বাধীন কারো ধার ধারেন না মন্তব্য করে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেছেন, এই ধরনের বক্তব্য বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি করবে। এদিন গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা 3 থেকে 4টি মামলা রায় পেয়ে যাব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3-4টি মামলার রায় আগামী অক্টোবরের মধ্যেই হতে পারে। মঙ্গলবার দেয়া আইন উপদেষ্টার এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলছেন, যেখানে মামলার তদন্তই শেষ হয়নি তখন রায়ের কথা বলে ট্রাইব্যুনালকে আন্ডারমাইন করা হচ্ছে। এতে করে বিচার নিয়ে মানুষের মধ্যে বিরূপ ধারণা তৈরি হবে। চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার আরও বলেন, তারা স্বাধীন কারো ধার ধারেন না। একটু অসন্তোষ প্রকাশ করেছেন, বলেছেন ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা। ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। ট্রাইব্যুনালের বিচার হবে স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ। আমাকে ট্রাইব্যুনাল বলেছেন
যে যারা যে কর্নার থেকেই এই ধরনের কথা ট্রাইব্যুনাল সম্পর্কে বলছেন তাদেরকে বলে দিতে যে যেন এই ধরনের কোনো কথা ট্রাইব্যুনাল সম্পর্কে ভবিষ্যতে না বলা হয়। এদিন গুম খুন অপহরণ নির্যাতনের মামলায় হাজির করা হয় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। গুম এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগ এবং সারা দেশব্যাপী এটি সংগঠিত হয়েছে দীর্ঘ সময় ধরে 2009 থেকে 2024 পর্যন্ত। অতএব আমাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য আরও বেশ কিছু সময়ের প্রয়োজন। জুলাই আগস্টে রামপুরায় নির্বিচারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে বুধবার 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজপথে ছাত্র জনতা। গাজীপুরে আওয়ামী লীগের সমর্থকদের হামলায় নিহত তরুণ আবুল কাশেমের মরদেহ নিয়ে রাতে কফিন মিছিল করেছেন বৈষম্য বিরোধীরা। এ সময় আইনি প্রক্রিয়া মেনে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। বিচার না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বৈষম্য বিরোধী নেতারা। বুধবার রাত 9টার পর জাতীয় পতাকায় ঢেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় আবুল কাশেমের মরদেহ। এ সময় শহীদ মিনারে নেমে আসে শোকের ছায়া। মরদেহের সামনে দাঁড়িয়ে শপথ নিয়ে বৈষম্য বিরোধী নেতারা বলেন, যতদিন না পর্যন্ত এইসব হত্যাকাণ্ডের বিচার হবে ততদিন পর্যন্ত লড়াই চলবে। অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। যদি তারা এই কাজে ব্যর্থ হন, আমরা হুঁশিয়ারি দিয়ে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা বিপ্লবীরা বিপ্লবকে সম্পূর্ণ করার কাজ নিজেদের হাতে তুলে নেবে। আয়নাঘর উন্মুক্ত হয়েছে এবং জাতিসংঘ শেখ হাসিনাকে দোষারোপ করেছে। এ অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধেরও দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের এই ভূখণ্ডের মধ্যে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। দ্রুততম সময়ের মধ্যে আপনার আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, যাতে করে যারা কখনোই ফ্যাসিবাদী হয়ে উঠবে। যারা গণতন্ত্রকামী তারা যদি ফ্যাসিবাদী হতে চায়, যারা মুসলিম তারা যদি জালিম হতে চায়, তাহলে যেন আওয়ামী লীগের ছবিটি তাদের সামনে ভেসে ওঠে। কাশেমের জানাজা শেষে শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেন বৈষম্য বিরোধীরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে জেলায় জেলায় খাটিয়া মিছিল করেছেন বৈষম্য বিরোধীরা। মিছিলে প্রতীকী কফিন নিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। কাশেম হত্যায় জড়িত সব অপরাধীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তারা। একই সঙ্গে আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধের দাবি জানান। গত 7 ফেব্রুয়ারি রাতে গাজীপুরের ধীরাশ্রমে পতিত সরকারের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালানো হয়। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় অন্তত 15 জন আহত হন। সে ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন গাজীপুরের দক্ষিণ কলমেশ্বর এলাকার তরুণ আবুল কাশেম। মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে 2300 কোটি টাকা জালিয়াতির প্রমাণ পেয়েছে দুদক। বনানীতে নগদের অফিসে অভিযানে দুদক এই অসঙ্গতি খুঁজে পায়। পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের মাধ্যমে প্রতিষ্ঠিত মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদে অভিযান চালিয়েছে দুদক। 4 ঘন্টার অভিযানে তথ্য মেলে ডাক অধিদপ্তরের চুক্তি না মেনে নগদ অতিরিক্ত 645 কোটি টাকার ই-মানি ইস্যু করে। এছাড়া ভুয়া এজেন্ট দেখিয়ে 1711 কোটি টাকার ফান্ড সরিয়ে নেয়। পট পরিবর্তনের পর নবনিযুক্ত প্রশাসক বিষয়টি স্বীকার করে বলছেন, মানি লন্ডারিং হয়েছে কিনা খতিয়ে দেখবে দুদক। 3টা অনিয়ম, এক্সেসিভ মানি ক্রিয়েট করেছে, 2 ফান্ড সরিয়ে নিয়েছে, 3 নাম্বার একদম নিশ্চিত না শেয়ার হোল্ডিং নিয়ে কিছু স্ক্যাম হয়েছে। এদিকে নগদের 70% বেশি মালিকানা বিদেশিদের। এ কারণে বিদেশে অর্থ পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখবে সংস্থাটি। একই সঙ্গে নগদের নেপথ্যে আওয়ামী লীগের কারা কিংবা কাদের প্রভাবে ডাক বিভাগের সঙ্গে অসম চুক্তি হয়েছে সেগুলো বিশ্লেষণ করবে অভিযানকারী দল। ভার্জিনিয়া আইল্যান্ডস এবং হংকং ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার কিন্তু নগদের রয়েছে এবং এর মাধ্যমে মানি লন্ডারিং হয়েছে কিনা, ডাক অধিদপ্তরের সাথে নগদের যে সম্পর্কটা এটা নিতে ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা সেটা আমরা দেখব। এরই মধ্যে নগদের প্রতারণা ঘটনায় মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীর বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট। এর দায় ডিলারদের ঘাড়ে চাপাচ্ছেন খুচরা ব্যবসায়ীরা, আর ডিলাররা অভিযোগের তীর ছুড়ছেন মিলগেটে। এমন পরিস্থিতিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ফায়দা লুটতে রমজানকে সামনে রেখে অস্থির করা হচ্ছে ভোজ্য তেলের বাজার। সাইফুল ইসলামের রিপোর্ট। পাড়া মহল্লার দোকান ঘুরে রাজধানীর কারওয়ান বাজারে 5 লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে এসেছেন গাড়ি চালক জনি, কিন্তু বেশ কয়েকটি দোকান ঘুরেও না পেয়ে হতাশ তিনি। আমি বললাম যে আমাকে 1 বোতল দেন, উনি বলতেছে আর কি নেবেন। আমি বললাম আমার আর কোনো কিছু নাই। তো বললো যে না ভাই তাইলে হবে না, আপনি তেলের সাথে 2 প্যাকেট আটা নিতে হইব, না হয় চাল নিতে হইব। বিক্রেতারা বলছেন, কয়েক সপ্তাহ ধরেই সয়াবিন তেলের চরম সংকটে ভুগছে বাজার। এর দায় ডিলারদের কাঁধে চাপাচ্ছেন খুচরা বিক্রেতারা। 2 কার্টন তেল আনলাম, এর লগে আটা দিয়ে দেয় 1 বস্তা। সামনে রমজান, এই অনুযায়ী ডিলার কোনো সাপ্লাই দিচ্ছে না তেল। এদিকে নিজেদের নিরুপায় দাবি করছেন ডিলাররা। তাদের দাবি, রাজধানীর কারওয়ান বাজারে প্রতিদিন 200 থেকে 250 টন সয়াবিন তেলের চাহিদার বিপরীতে পাচ্ছেন মাত্র 10 টন করে। 10 টন তেলও পাচ্ছি না। তারপরও অনেক নীতি নির্ধারণ আছে, এই তেলের সাথে এই নিতে হবে, না হলে তেলের ডিউ নেবে না। বাজারে যখন এমন বেহাল দশা, তখন বুধবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সংস্থাটির মহাপরিচালক জানান, বিশেষ সুবিধা আদায়ে অস্থির করা হচ্ছে ভোজ্য তেলের বাজার। আসন্ন রমজানে ভোজ্য তেল রিফাইনারি প্রতিষ্ঠানসমূহ তেলের মূল্য বৃদ্ধির জন্য বাজারে তেলের সরবরাহ সংকট সৃষ্টির আশঙ্কা রয়েছে। উৎপাদন আছে অথচ সাপ্লাই হচ্ছে না, আমদানি আছে অথচ সাপ্লাই হচ্ছে না, সেই বিষয়ে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এ অবস্থায় বাজার কারসাজি বন্ধ করতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সরকারকে জনগণের কষ্টটা বুঝে আসলে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। ব্যবসায়ীরা বলছেন, গেল ডিসেম্বরের পর জানুয়ারিতে আরেক দফা সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়ার পর থেকেই সরবরাহ সংকটে পড়ে বাজার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চলতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সিলেট 10 ও বেগমগঞ্জ 4 ওয়েস্ট কূপের গ্যাস। কূপ দুটি থেকে দিনে গ্যাস মিলতে পারে 35 থেকে 40 মিলিয়ন ঘনফুট। পেট্রোবাংলার আশা, গ্রীষ্মে গ্যাস বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে কিছুটা হলেও ভূমিকা রাখবে এই উদ্যোগ। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে পরিচিত সিলেটের নতুন এই অনুসন্ধান কূপ আশা জাগায় সংকটে ধুঁকতে থাকা দেশের জ্বালানি খাতে। 2023 সালের নভেম্বরে সিলেট 10 কূপে সন্ধান মিলে তেল গ্যাস 2 ধরনের জ্বালানিরই। তবে পাইপলাইন না থাকায় 1 বছরের বেশি সময় পেরিয়ে গেল, কূপটির গ্যাস এখনো যুক্ত করা যায়নি জাতীয় গ্রিডে। নতুন পাইপলাইন বসাতে গিয়ে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি পেতে বিলম্ব সহ বেশ কিছু বাধা। তবে সেসব পেছনে ফেলে 6 ইঞ্চি ব্যাসার্ধের পাইপলাইন নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। পেট্রোবাংলার আশা, চলতি মাসে গ্যাস সঞ্চালন হবে নতুন এই পাইপলাইনে, যেখান থেকে জাতীয় গ্রিডে দৈনিক সরবরাহ করা যাবে 20 থেকে 25 মিলিয়ন ঘনফুট গ্যাস। পাইপলাইন বসাতে যে দেখা গেল যে রোডসের পাশ দিয়ে যাচ্ছে, সেখানে ডিচ, ওখানে আবার গ্রামবাসী মাছ চাষ করেছেন, তো ওগুলি আবার সলভ করতে হচ্ছে। আবার দেখা যাচ্ছে রোডসের এক্সটেনশন হবে, তখন রোডসের পারমিশন নিতে হচ্ছে। আশা করি যে ফেব্রুয়ারি লাস্ট উইকে আমরা একটা রেজাল্ট পাবো। উদ্বোধনের ডেট পেয়ে যাবেন ফেব্রুয়ারি শেষে। শুধু তাই নয়, চলতি মাসেই পাইপলাইন নির্মাণ শেষ করে বেগমগঞ্জ 4 ওয়েস্ট উন্নয়ন কূপের গ্যাসও জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা, যেখান থেকে উৎপাদন হতে পারে দৈনিক 15 মিলিয়ন ঘনফুট গ্যাস। সব মিলিয়ে চলতি মাসে অভ্যন্তরীণ উৎস থেকে দৈনিক 40 মিলিয়ন ঘনফুট গ্যাসের যোগান বাড়াতে চাই পেট্রোবাংলা। গরম আসার আগে যা কিছুটা হলেও হাঁফ ছাড়ার আশা জাগাচ্ছে জ্বালানি খাতে। এখানে ঘাটতি মেটানোর একটা সুযোগ আছে। এটা খুব একটা বড় পরিবর্তন হবে না, কিন্তু এখানে যে কমে যাওয়ার যে ধারাটা, সেটাকে হয়তো কিছুটা ধীর স্থির রাখবে। এই কারণে আরও বেশি পরিমাণ কূপ খনন করে এই ধারাটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। সিলেট 10 কূপ সম্ভাবনা জাগানোই সেখানে নতুন করে আরও কূপ খননের লক্ষ্য ঠিক করেছে পেট্রোবাংলা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। যমুনা সেতুতে আর চলবে না ট্রেন। দীর্ঘ প্রতীক্ষার পর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলো রেলওয়ে সেতু দিয়ে। প্রথমে 1 লেন দিয়ে ট্রেন চললেও মার্চের মাঝামাঝি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর বাকি লেনও খুলে দেওয়া হবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে যমুনার ওপর নবনির্মিত রেল সেতু দিয়ে শুরু হলো ট্রেন চলাচল।
বুধবার বেলা 11:15টার দিকে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস নতুন এই রেল সেতু অতিক্রম করে। 2020 সালে যমুনার বুকে শুরু হয় ডাবল ট্র্যাকের ডুয়েল গেজের এই সেতু নির্মাণ কাজ। সেতুর 300 মিটার উজানে দীর্ঘ 4 বছর দেশি বিদেশি প্রকৌশলী এবং কর্মীরা দিনরাত পরিশ্রম করে নির্মাণ করে এটি। দীর্ঘ প্রতীক্ষার পর নবনির্মিত রেল সেতু দিয়ে ট্রেন চলাচল করায় খুশি প্রকল্প সংশ্লিষ্টরা। এর আগে আমরা কয়েক দফায় বিভিন্নভাবে বিভিন্ন স্পিডে ট্রায়াল রান করছি, সেখানে ব্রড গেজ এবং মিটার গেজ দুইটা ট্রেনই ছিল। আমাদের সর্বোচ্চ স্পিড ছিল 120, সো এখন যে স্পিড যাবে সেটা আমাদের কাছে কিছুই না। দীর্ঘ 4.5 বছরের যে একটা হইতেছে পরিশ্রমের যে ফলাফল, আমরা সবাই খুবই উৎসাহিত এবং আনন্দিত। নতুন যমুনা রেল সেতু দিয়ে ট্রেন চলাচলের আগের চেয়ে সময় বাঁচবে 30 থেকে 35 মিনিট। এছাড়া সেতু দিয়ে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে দুটি ট্রেন চলাচল করতে পারবে। শুরুতে এক লেন দিয়ে ট্রেন চলাচল করবে। আগামী মার্চের মাঝামাঝিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর বাকি লেনও খুলে দেওয়া হবে। এটার জন্য উত্তরবঙ্গটা খুব ভালো বেনিফিটেড হবে। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রায় 16,781 কোটি টাকা ব্যয়ে 4.8 কিলোমিটার রেল সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে জাইকা। সময় সংবাদ, সিরাজগঞ্জ। দেখছেন রাত 11টার সময়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে বাণিজ্য শুল্ক ও ভিসা নীতি নিয়ে আলাপ আলোচনা হতে পারে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। মোদীর এই সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করছেন অনেকেই। এছাড়াও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সবচেয়ে আলোচিত ইস্যু অভিবাসন ও ভিসা নীতিও উঠে আসতে পারে বৈঠকে। এর মধ্যেই বেশ কয়েকজন ভারতীয় অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল নিতে মোদীকে চাপ দিতে পারেন তিনি। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।